দর্শক জাগো তারকার নিয়মিত আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তাসলিমা তিথি, এবং আমি আসলে তো একা আসি না, আমার সাথে থাকেন অতিথি, সেটা একজনও হতে পারে দুজনও হতে পারে। আজকে দুজন অতিথি আছে আমার সাথে, এবং তারকার অনুষ্ঠানে তারকা তো আছে এবং তারকারও তারকা আছে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সবার প্রিয় নির্মাতা মোহাম্মদ ইকবাল এবং তার ছেলে সুনান। কথা বলবো তাদের সাথে। দুজনকেই আমন্ত্রণ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মানে সবসময়ের মতোই আছি। আচ্ছা, আমার খুব ভালো লাগছে যে বাবা ছেলেকে একসাথে পেয়েছি, তো জমজমাট একটা আড্ডা হবে, অনেক কিছু শুনবো দুজনের ব্যাপারে। তো ভাইয়া শুরুতে আপনার কাছে আসি, এই যে ছেলের সাথে বসে আছেন কেমন লাগছে? ইন্টারভিউ দিচ্ছেন ছেলের সাথে বসে। এটা তো অ্যাকচুয়ালি আমার ছেলে আমার পাশে বসা, এটা আমার একটা বিশাল বিশাল একটা ফিলিংস, যে ফিলিংসটা বলে শেষ করা যাবে না। কারণ সুনান আমার একমাত্র ছেলে, আমার কলিজার টুকরা, এবং ও এখনো পর্যন্ত আমার বুকে মাথা রেখে ঘুমায়। তো আমরা বাপ্পুরা অ্যাকচুয়ালি একটা খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো থাকে। কোনটা বাবা কোনটা ছেলে এমনিতেও বোঝা যাচ্ছে না, দুজনেই সেম কালার পরেছে। তো ভাইয়া এই যে সুনান ইতিমধ্যে সিনেমাতে কাজ করেছে, 4টা সিনেমায় কাজ করেছো তুমি, তো সিনেমাতে কেন নিয়ে আসা হলো ছেলেকে? অ্যাকচুয়ালি ও ছোট সময় একদম যখন ওর বয়স 4, তখন আমি একটা কষ্ট দিয়েছিলাম। ওই সিটিতে গান টান খালি শুনতো, হ্যাঁ, এবং ও মাথায় গামছা বেঁধে ঘেঁষি পরে, হ্যাঁ, আসলে আমি বাসায় ঢুকলেই ও আমার সাথে ফাইট করতো, ঠিক আছে। হ্যাঁ, মানে কোনো কথা নাই, আমি ঢুকার সঙ্গে সঙ্গে আমার সাথে মারামারি করতো, ঠিক আছে। তা আমি কি করছি, ওই সিটিগুলো ফালাই দিয়েছিলাম জিদ্দে, হ্যাঁ, যে ও তো পড়াশোনা করবে, ঠিক আছে। তখন ও চোখের পানি ফালাই দিচ্ছে, আমার তখন খুব কষ্ট লাগছে। ওর কানাডা এখনো পর্যন্ত আমার চোখে আছে, হ্যাঁ। তখন আবার সঙ্গে সঙ্গে আমি আবার কিনে টেনে নিয়ে আসি। অল্পর থেকে আমি আর কিছু বলি না, কারণ ওই যে চোখে আমার ওর পানিটা দেখছি যে ওর একটা মনটা ভেঙে গেল, ওর একটা ছোট হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য বলি না। তো হঠাৎ করে আমাদের পাসওয়ার্ড মুভিতে এই একটা দৃশ্য আছে, একটা কিছু ছেলে মেলে ফুটবল খেলতে থাকবে, সেই ফুটবল খেলার ভিতরে মানে এখানে সাকিবের সাথে একটা ডায়লগ আছে। তো সেইখানে সবাই সুনানকে চয়েস করে দেখলাম, ঠিক আছে। অনেক সবাই একদম যা আছে সব, তারপর সুনানই বলুক না। আচ্ছা, বাকিটা সুনানের কাছ থেকে শুনি। তারপর বাবা বলল যে তোমাকে পাসওয়ার্ডে একটা ছোট একটা শট দিতে হবে, ছোট একটা ক্যারেক্টার রোল দিতে হবে। তাই নাকি? আমি তো খুশি হয়ে গেছে, মহা খুশি। আমি ছোট তখন বলছে ঠিক আছে যাবো। পরে গেলাম, যাওয়ার পর এই ছবির ডিরেক্টর ছিল মালেক আফসারি আঙ্কেল, উনি একজন সম্মানিত ব্যক্তি অনেক। তো উনি বলল যে সুনান তুমি এভাবে শটটা দিবা, তোমার ডায়লগ এটা থাকবে স্ক্রিপ্টে। পরে আমি বললাম যে আফসারি আঙ্কেল আপনার স্ক্রিপ্ট আমার হাতে দেন। কেন বাবা? আমি বললাম যে আমি ওই ডায়লগটা আমি একবার পড়তে চাই, ডায়লগটা আমি নিজে মাথায় নিব, পরে তারপর আমি সুন্দর করে আমি আমার মতো করে আমি ডায়লগটা দিই। পরে উনি তো শুনে পুরো মহা খুশি, ঠিক আছে, বাবাও মহা খুশি। পরে আমি স্ক্রিপ্টটা নিলাম, ডায়লগটা পড়লাম, ডায়লগটা দেওয়ার পর আমি শর্ট দিলাম, আমার 1-2 শর্টে আমার ডান হয়ে গেল। আচ্ছা, ডায়লগটা কি ছিল? ডায়লগটা ছিল যে আঙ্কেল আমাদের বলটাকে এভাবে ফুটো করে দিলেন, ঠিক আছে। আমরা তো ওইখানে ক্যারেক্টারটা ছিল কি, মানে আমরা যেমন বাসার নিচে যারা ছেলেমেয়েরা যখন খেলাধুলা করে, ঠিক আছে, ওরকম একটা খেলা মানে ক্যারেক্টারটা ছিল, খুবই ছোট এই ক্যারেক্টারটা আর কি আমি। আচ্ছা, ওই যে শুরু করলে, এরপর তো আরো পরপর 3টা সিনেমায় কাজ করেছো, তো তখন কি মনে হচ্ছিল যে না আমি আরো কাজ করব? তখন তো ছোট ছিলে, বুঝতে না এত কিছু, তখন থেকে কি ইন্টারেস্ট জন্মালো নাকি আগে থেকেই মনে হতো যে সিনেমায় কাজ? আসলে যখন আমি পাসওয়ার্ডে যখন কাজ করি তখন আমার অনেক সময় আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক আছে, আমি খুব মজা পাইছি, মানে
শটটা দিতে গিয়ে আমি অনেক মজা পেয়েছি, আচ্ছা সবচেয়ে বড় কথা এটা। তারপর বাবা বলল সেকেন্ড ছবিতে কাজ করতে হবে। হুম, হুম, সেকেন্ড ছবি কি ছবি? বীর। বীর ছবিতে কাজ করতে হবে। আমার শাকিব খানের ছোটবেলার ক্যারেক্টার করতে হবে। তাই নাকি? খুশি ঠিক আছে বললাম। 3 দিন টানা শুটিং করলাম। হুম, হুম, 3 দিন টানা শুটিং করার পর উনি ডিরেক্টর ছিল কাজী হায়াত আঙ্কেল। উনি বলল এভাবে এভাবে করতে, আমি করলাম ফার্স্ট। তারপর লাস্টের দিকে একটা শট আমি হয়তো দিতে পারিনি, মানে আমাকে বলছিল যে একটা পতাকা ছিল বাংলাদেশের, ওই পতাকার সামনে আমাকে একটা জোরে একটা ডায়লগ দিতে হবে হুম, একদম লাস্টে। তো এই ডায়লগটা আমি মানে প্রথম 2-1টা শট আমি মানে অত জোরে আমি বলতে পারতেছি না, আমি নিজেকে খুব নার্ভাস ফিল করছি, যেহেতু আমি টানা 3 দিন শুটিং করছি, আর আমি তো প্রথম একদিন মাত্র 5 থেকে 10 মিনিটের আমি শট দিছি, আর সেই জায়গায় আমি 3 দিন কাজ করছি। হুম, হুম। তো 2 দিন তো মোটামুটি ভালোই গেছে। লাস্টের দিনে ভালো করলো আমি। ওর লাস্টের দিকে কি করলো যে জোরে ডায়লগ দিতে হবে, যেটা বললাম পতাকার সামনে। ওর বাবা 2-3 বার হচ্ছে না হচ্ছে না, বাবা আয়েশা করলো কি আমার গালে একটা থাপ্পড়। ও মাই গড থাপ্পড় দিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা কি ব্যাপার শোনো তুমি পারছো না কেন? বাবা পারবো। থাপ্পড়টা দিল, পরের শট একদম পারফেক্ট। পারফেক্ট। থাপ্পড় খেয়ে পারফেক্ট শট দিয়ে থাপ্পড় দিয়েছো। দিয়ে পুরো পারফেক্ট শট, আমার পুরো জিদ উঠে গেছে যে না এবার আমার দিতেই হবে। আচ্ছা পর থাপ্পড়টা খাইলাম, শটটা দিলাম ঠিক। আচ্ছা ডায়লগটা কি ছিল যেটা থাপ্পড় খাওয়ার পর পারফেক্টলি দিয়েছো? ডায়লগটা ছিল যে জোরে বলতে হবে যে ওই পতাকাটা আমার গায়ে জড়াই দিতে হবে, আমি দেশের জন্য একটা বিশাল বড় কাজ করছি, মানে আমি একজন মাদক ডিলার যাকে বলে, তাকে আমি খুন করছি, আচ্ছা তাকে খুন করে আমি জেলে যাই, মানে নিজে মানে আত্মসমর্পণ করি। হুম, হুম, হুম। আচ্ছা তো ভাইয়ের কাছে যদি আসি, এই যে থাপ্পড়টা কেন দিলেন? অ্যাকচুয়ালি হায়াত ভাই তো সিনিয়র মানুষ, আমার খুব কাছের বড় ভাই, মানে ওইভাবেই আমি একটা করছি যাতে ও ভিতরে জিনিসটা চিত চলে আসে। হ্যাঁ, এবং ওই জিনিসটা বের করা দরকার ছিল ওর থেকে। আমি সেই জিনিসটা শুধু ইয়াতে না, এই বীরে না, রিভেঞ্জ হবে একটা ওর কাছ থেকে বের করার জন্য আমি জিনিসটা করছি। এটা বের হোক, জিনিসটা একদম অরিজিনাল একটা জিনিস বের হোক, এবং সেই জিদ্দের মাথায় 100 ফেরত দিয়ে ফেলছে। ডান। আচ্ছা বাবা যখন মেরেছিল তখন কি রাগ হচ্ছিল বাবার উপর? রাগ তো হবেই, তখন তো ছোট ছিলাম, ঠিক আছে, তখন তো রাগ হবে। আর আমি যে শুধু বলবো যে না আমি শুধু বিড়ে থাপ্পড় খাইছি না, রিভেঞ্জে আমি কিন্তু থাপ্পড় খাইছি, বাবা এই যে মাত্র বললো, ঠিক আছে। এখন ওই রিভেঞ্জে আমি থাপ্পড়টা কেন খেয়েছিলাম বলি। রিভেঞ্জে একটা শট দিয়েছিলাম আপনার জাহাজে, তখন এত পরিমাণে রোদ ছিল। তারপর আমি ওইখানে তো আমি রিভেঞ্জে টানা 6 থেকে 7 দিন শুটিং করছি, তাই না? 6 থেকে 7 দিন আমি শুটিং করছি। তো আমি শুটিং শেষ করছি রাত্রেবেলা 2টায়, আবার 3টা আমার বাসায় ঢুকতে 3টা বাজছে, 3:30 পর্যন্ত বাজছে। আবার পরের দিন সকাল 7টায় আমার ছেড়ে থাকতে হয়েছে। তারপর আমি টানা 6 দিন কাজ করলাম, করার পরে লাস্টে আমি জাহাজে, যেটা বললাম জাহাজে কাজটা করতে গেছি, তো এত পরিমাণে রোদ ছিল, রাত্রে তো আমি তেমন ঘুমাইতে পারি নাই, আমি রোদের মধ্যে আমি চোখ মেলে তাকাইতে পারতেছি। এখানে আমার একটা সিকোয়েন্স ছিল, আমার বড় ভাই থাকে রওশন ভাই, বড় ভাইয়ের কাঁধে তার বাবা মানে হায়াত আঙ্কেল ছিল, গলায় ফাঁস দিয়ে, ঠিক আছে। তো ভিলেন করছে আমাকে, কিন্তু বলা যাবে না সুনান। আমি একটু বলি আমাকে ধরে রাখছে, ধরার পরে আমি মানে বলছিল যে কান্নার শটটা দিতে হবে, এখন আমি দিছি, কিন্তু এই কান্নার শটটা আমি দিতে পারতেছি, কিন্তু আমি চোখ মিলতে পারতেছি না, রোদে এত পরিমাণে রোদ, আমি চোখই মিলতে পারতেছি না। পরে বাবা করলো কি, আয়শা থাপ্পড়, তারপর কি চোখ খুলেছে থাপ্পড় খাওয়ার পরে? তারপরে চোখে পানি দিয়ে মানে 10 বার পানি দিছি খালি চোখেই, ঠিক আছে, 10 বার চোখে পানি দেওয়ার পর চোখ এভাবে বড় করতে পরে শটটা দিলাম, লাস্টে শটটা আমার ডান হয়ে গেল। মানে থাপ্পড় খেয়ে সব পারফেক্টলি হয় তোমার, এমন কিছু? এখন আর এখন ওইটাই আমার লাইফের লাস্ট শুটিং এ থাপ্পড়, আর কখনো এরকম হয় নাই। আচ্ছা ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই যে প্রথম সিনেমাটা যেটা ছিল পাসওয়ার্ড, সেটাতে তো ওকে নিলেনি, সবাই বলল যে
ও পারফেক্ট। অ্যাকচুয়ালি সবার রিকোয়েস্টই ওকে নেওয়া, আচ্ছা। আমি ব্যক্তিগতভাবে ওকে নিতে চাই। আর অ্যাকচুয়ালি ও তো চলে যাবে, বাইরে চলে যাবে পড়াশোনা করে, ঠিক আছে, কয়েকদিন আর কয়েকটা বছর পরে চলবে। ওকে আমি সিনেমা জাস্ট একটু শখে 2-4টা, এরপরে এই সিনেমার লাইনে ওকে বা আমি কখনো চিন্তাও করবো না। আলাদা তো দুটো কথা, চিন্তা করবো না। কারণ কি, এটার ফিউচার কি? এটার ফিউচার কোনো রকমের কিছু না। এটার ফিউচার কখনোই আর্টিস্টদের যে ফিউচার আমি যা দেখি জীবনে, আমি যা দেখে আসছি, হ্যাঁ, এটার তেমন ভালো ফিউচার না। ও ব্যবসা বাণিজ্য করবে, ওর নিজের প্রতিষ্ঠানে করবে, দরকার পড়লে ও কোনো এক সময় বড় হয়ে যদি ওর শখ হয় ও প্রডিউস করবে, বাট অন্য কিছু না। ও শখ হলে তখন ও নিজে বুঝবে, ঠিক আছে, ওই ব্যবসা বাণিজ্য করে যদি ও কখনো একটা ভালো অবস্থানে ও আল্লাহ তাআলা তাকে নেয়, বা ভালো জায়গায় যদি নেয়, তখন ও প্রডিউস করতে পারে 2-1টা শখে। যেমন আমরা করছি শখে। এই সিনেমা তো অ্যাকচুয়ালি আমার শখ, এমন না সিনেমা তো আমার মানে পেশা। কখনোই আমি যদি এটাকে পেশা হিসাবে নিতাম তাহলে আমার আজিমপুরের রাস্তার থাল নিয়ে বসতে হবে, ঠিক আছে, এটা জাস্ট শখ। এটা আমি কখনোই পেশা হিসাবে আমি নিই না। তো ও ঠিক পেশা হিসাবে কখনোই নেবে না, শখে যদি কখনো বয়স হয়। কিন্তু এর ভিতরে অ্যাকচুয়ালি ওকে আমি, ওর মা, ও নিজেও করতে চায় না। এই শখে শখে করছে, শখে শখে শেষ। এই ভাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রোডিউসিং বা আমরা যদি বলি অভিনেতা অভিনেত্রী, এটাকে শখ হিসেবে নেওয়া উচিত, কিন্তু মূল পেশা হিসেবে নেওয়া উচিত না, এমন কিছু? যে মূল পেশা হিসেবে নেবে সে জীবন সবচেয়ে বড় ভুল করবে। আচ্ছা। একটা পর্যায়ে আপনার ভালো যখন আপনার ডিমান্ড থাকবে, দেখেন আজকালকার আমাদের টেলিভিশনে বলেন, সিনেমার বলেন, একসময় নায়ক নায়িকারা, হ্যাঁ, যেমন অনেকেই আছে একটা সময় তারা খুব ভালো পজিশনে ছিল, আজকে তারা কোথায়? এবং আজকে যারা ভালো পজিশন আছে কালকে তারা কোথায় থাকবে? এটা দেখে আস্তে আস্তে আসছে, আমরা তো ছোট থেকে এগুলো দেখে আসতেছি, তাই না? আমরা এমনও দেখছি যে বিগ সুপারস্টার যার নাম শুনলে মানুষ হল ভেঙে দিল, এখন তার ছবি পোস্টারে যদি তার ছবি দেই, ছবি চলে না। এই যে জিনিসগুলা, হ্যাঁ, একদম মানে এটা তো নিজের চোখে দেখা। আর সেইখানে চোখে দেখে আমি তো চাবই না যে আমার ছেলেকে এখানে আমি ইন করতে। আজকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা কেন? ইন্ডাস্ট্রির থেকে মানুষ পয়সা কামাইছে, কিন্তু প্রচুর পয়সা কামাইছে, বাট এটা সময় ছিল, সোনালী যুগ ছিল এটাকে। এখন সেই যুগটা নাই, এখন কিন্তু এই যুগটা শেষ। আমরা যে এখানে আছি, এটা তো আমরা অনেক ফাইট টাইট করে দিয়ে আমরা এখানে টিকে আছি, কিন্তু রিয়েলি কি যারা আছে তারা কি ভালো আছে? এই যে এতগুলো ছবি ঈদের রিলিজ হয়েছে, কেউ কি বলতে পারবে যে তারা তাদের চালান উঠাইতে পারছে? এই যে ঈদের ভিতরে বললাম যে ছবিগুলো আসলো, আমি ইচ্ছা করে সরে গেলাম, হ্যাঁ, কারণ আমি দেখছি যেটা এদের সাথে আসলে আমার রেজাল্টটা জিরো হবে, একদম ফুললি জিরো হবে। তা আমি তো আমার রেজাল্ট জিরো করবো না, এই জন্য আমি সরে গেছি। এখন দেখতেছেন, নিজের চোখে দেখতেছেন কোন ছবি চলতেছে কোন ছবি চলতেছে না, এটা কিন্তু তার প্রুফ। এখন কিন্তু প্রুফ। এই কথাটা কিন্তু আমি রিলিজের আগেই বলছি, এই কথা কিন্তু আমি রিলিজের আগেই বলছি যে এরা যে সস্তা মানুষের তরকারি মাথায় বিক্রি করে বিক্রি করলো, হ্যাঁ, এই বিক্রির রেজাল্টটা কি পাইলো তারা? এই রেজাল্টটা জিরো, কিন্তু সিনেপ্লেক্সে বলে সব জায়গায় বলে একদম টোটালি জিরো। এইটা আমি সরে যে বুদ্ধিমানের কাজ করছি, খুবই বুদ্ধিমানের কাজ করছি, এবং এখন আমার খুব ভালো লাগতেছিল। আমার যত দুঃখ ছিল সমস্ত দুঃখ আমার শেষ, ঠিক আছে, কারণ আমি সঠিক কাজটাই করছি। এখন যারা যে ছবি রিলিজ দিচ্ছে, দেখেন সিনেমার কি অবস্থা। এখন ইউটিউবে আর মোবাইলে ফেসবুকে চাপাবাজি মারলে তো হবে না, এগুলো তো আমরা দেখতেছি কার কেমন যাচ্ছে, আমরা টেবিলে খবর নিচ্ছি, মানে যে অফিস থেকে রিলিজ করতেছে সেই অফিস থেকে খবর নিচ্ছি, তাদের ম্যানেজাররা আমাদের সাথে কথা বলে, তোমরা হয় বড় বড় ডায়লগ পারতে পারো টেলিভিশনের সামনে, বড় বড় ডায়লগ পারতে পারো ইউটিউবের সামনে, তোমাদের ছবি কোথায়? এই তোমরা যে রিলিজ করলা, কি হলো আজকে অবস্থা? আজকে প্রডিউসারে বলি আর ডিরেক্টরদেরকে বলি, এই টেলিভিশনে দেখানোর জন্য যে আসলা, চেহারাটা দেখানোর জন্য শেষ তো করে দিলা ইন্ডাস্ট্রি। ভালো ছবিও তো এখন মনে করো যে এখন রিলিজ করতে মানুষ ভয় পাবে, শুধু তোমাদের এই কারণে। তো এইটাই সবচেয়ে বড় দুঃখজনক একটা ব্যাপার, যে সিনেমা বানাও, আগে সিনেমা বানানোর মতো সিনেমা বানাও, ঠিক আছে। এখন তোমরা তো মানে নিজেরা এখনো খুব ভালোভাবে বুঝতেছো যে সিনেমা রিলিজ করে তোমাদের কি অবস্থা হয়েছে। দেখ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি সরে আসছি, এটা আমার জন্য খুব ভালো হয়েছে। এখন মানুষ আমার প্রশংসা করতেছে, আমার খুব ভালো লাগতেছে। ইকবাল ভাই, আপনি একদম পারফেক্ট ডিসিশন নিচ্ছেন, আপনার ছবি রিলিজ করেন নাই, হ্যাঁ, এটা আপনার জীবনে একটা গুড ডিসিশন, এবং আমি খুশি। আমি ঈদের আগ পর্যন্ত আমি অখুশি ছিলাম, এখন আমি হ্যাপি,
আমি দেখতেছি সবাই ছবি জিরো অবস্থা যাচ্ছে আর আমি তালি মারতেছি বসে বসে, ঠিক আছে? এই যে আমি সামনে রিলিজ, এই যে আমার সামনে রিলিজ, আমি ইনশাল্লাহ আমার মতো আমার কাজ করে ফেলবো। এটা হলো আমার টেকনিক, এটা হলো আমার পলিসি। এবং আমার পলিসিতে, আমার টেকনিকে আমি সবসময় আমি আগে থাকি। এই পর্যন্ত যতগুলো ছবি বানাইছি কোনো ছবিতে 1 টাকা লস করিনি। যদি লস করতাম জীবন আর ছবি বানাইতাম না। এই ছবি তো 1 টাকা লস করবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচা রাখে। যেই জন্য ঈদের থেকে এই কারাকারি বাজার থেকে সরে আমি রিলিজ করলাম 2 সপ্তাহ পরে রিলিজ করলাম। হ্যাঁ, আর ওরা ব্যান্ড গাড়ির মতো তরকারি তেমনি বেঁচে বাজারে বাজারে ফ্রাইডের নিচে নিচে ঠিক সিনেমা হলের সামনে, সিনেমা হলের সামনে তরকারি বিক্রি করে ছবি বিক্রি করছে। আজকে তাদের রেজাল্ট দেখেন কি। তার মানে ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে আপনারটা বাদে সবগুলো রেজাল্ট কি জিরো? আমি বলবো কেন ভাই, এটা দর্শক বলতেছে, সেটা তো এটা সবাই জানে, বাংলাদেশ এই মুহূর্তে সবাই জানে এটা। আচ্ছা, আমি এবার একটু সোনানের কাছে যাই। যে বাবা বলছিল যে অভিনেতা অভিনেত্রী বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলে মানে মেইন প্রফেশন হিসেবে তোমাকে নিতে দিবে না। তোমার কি ইচ্ছা যে তুমি কি প্রফেশন হিসেবে নিতে চাও, নাকি বাবার যেই ডিসিশন নিবে সেটাই? এটা আসলে বাবা যেটা বলছে যে এটা মানুষ শখে করে, ঠিক আছে, বা ঠিক আছে প্রফেশনাল না, এটা আসলে রাইট। আমি অ্যাক্টিং করব, কিন্তু অ্যাক্টিং করার আগে আমার কিছু আগে করতে হবে নিজেকে। আমি আগে নিজেকে কোনো কিছু করে তারপর আমি আউটসাইড চিন্তা করবো যে আমি ওটা আসলে করতে পারবো কি পারবো না। ভাইয়ের কাছে যদি আসি, যে আপনি বলছিলেন যে প্রফেশন হিসেবে নেওয়া যাবে না, কিন্তু যদি প্রফেশন হিসেবে মানুষ না নেয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রির তো খারাপ অবস্থা হয়ে যাবে। ইন্ডাস্ট্রি চালাবো কিভাবে আমরা? ইন্ডাস্ট্রি ভালো অবস্থাটা কোথায় দেখলা তুমি? কিন্তু ভাই কাজ তো করছে। যদি শাকিব খানের কথা বলি, সিয়ামের কথা বলি, পরিমনির কথা বলি, ওরা তো মূল প্রফেশন হিসেবেই নিচ্ছে। শরীফুল রাজের কথা বলি, তারা তো ভালো কাজ করছে এবং ভালোই আছে তারা। তারা তো ভালোই থাকবে। প্রডিউসাররা কেমন আছে খবর নিয়ে দেখো আগে, তারা তো ভালো থাকবেই। তাদের টাকা পেয়ে গেছে, তারা কাজ করবেই, তাদের সবকিছু ভালো থাকবেই। প্রডিউসার কিসে? তুমি মনে হয় একটা ঘটনা জানো না, আমার মনে হয়। দেখ, প্রডিউসার ছবি রিলিজ করতে আসছে, তো পরের দিন তার ছবি রিলিজ। আর্টিস্টও খুব ভালো ভালো কাস্টিং আর্টিস্ট, ঠিক আছে? তো সে কাকরেলে ব্যাগ নিয়ে আসে, সে টাকা নিয়ে যাবে, ঠিক আছে? ছবি রিলিজ, টাকাগুলো কোথায় দিবে? লাস্টে তার বাসার থেকে আরো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মিশিং বার আর পোস্টার টাকা দিয়ে তারপর যেতে হয়েছে। এখন যারা কি ইন্টারভিউ দিচ্ছে যে এই খালপাড়ে কি একটা চায়ের দোকানে চা বিক্রি করে, ঠিক আছে? এইগুলো আমাদের প্রডিউসারদের অবস্থা, ঠিক আছে? আর ডাইরেক্টর তো আর বলবোই না, কারণ কিছু কিছু ডাইরেক্টর তো আছে প্রতারণা করে মানুষের সাথে, একদম পুরো পৃথিবী দেওয়া দেয় যে ভাই আপনার ছবি রিলিজ করলে আপনার এইটা হবে ওইটা হবে। হ্যাঁ, তারপরে ওই প্রডিউসার তো ফকির হয়েই যায়, আর ডাইরেক্টরের নামে 100 কমপ্লেন থাকে। এই যে কিছুদিন আগে একটা কমপ্লেন আমার কাছে আসছে এক ডাইরেক্টরের ব্যাপারে, অনুদানের 65 লক্ষ টাকা দিয়ে অনুদানের ছবি নিছে, 10 লাখ টাকা ঘুষ দিছে অনুদানের নিতে যায়। চিন্তা করো, কথাটা কোট করো না, বিচার কিন্তু আছে আমার কাছে, প্রুফ সহকারে দিতে পারবো, আমি প্রুফ সহকারে দিতে পারবো। অনুদানের ছবি নিচ্ছে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে, এবং ছবি শেষ করতে পারে না। সেইখানে আরো নায়িকার থেকে 25 লক্ষ টাকা হাওলাত দিচ্ছে বিভিন্ন জায়গার থেকে নিয়ে। এখন সেই 25 লক্ষ টাকা দেয় না, ছবিও শেষ করে না। হ্যাঁ, এখন নায়িকা আমাদের 19 সংগঠনের বিচার দিচ্ছে, লিগেল নোটিশ পাঠাইছে। এই হলো অবস্থা আমাদের কিছু কিছু ডিরেক্টরদের। তো সিনেমা অ্যাকচুয়ালি খুব ভালো জায়গায় আছে, ঠিক আছে? আর আমরা যারা প্রফেশনাল 2-4 জন আছি, এই যে আমরা যখন ভালো ছবি রিলিজ করতে যাবো তখন আইসা দেখবে 13-14টা আইসা মাথার সামনে দাঁড়া রাখছে যে আমাদের, তখন আমরা ইচ্ছাকৃতভাবে, কারণ আমরা ভালো ছবি তো রিলিজ বানাইছি, আমরা তো রিক্সে যাব না, আমরা তো মানে এতগুলো ছবি ভিড়ে আমরা পড়ে থাকবো না, তো আমরা আমাদের মতো করে বেরিয়ে যাবো। এই যে এই প্রডিউসারদের দিয়ে কাহিনী বললেন আপনি, এই যে এমন অবস্থা থেকে প্রডিউসারদের পরিত্রাণের উপায় কি, আর শিল্পী সমিতি এখানে কি ভূমিকা রাখছে? শিল্পী সমিতি কি বলবো? শিল্পী সমিতি কিছুই না। শিল্পী সমিতি তো আগে বাংলাদেশের মাদার সংগঠন হলো প্রযোজক সমিতি, সেকেন্ড ডিরেক্টর সমিতি, থার্ড হলো ক্যামেরাম্যান সমিতি, তারপরে যে শিল্পী সমিতি, বা থার্ড শিল্পী সমিতি হইতে পারে, বাট ডিরেক্টর এবং প্রডিউসার সমিতি এই দুইটাই তো মেন সমিতি ইন্ডাস্ট্রির ভিতরে। শিল্পী সমিতি তো আমাদের এখানে কিছু না। তারা কি করছে? শিল্পীরা কি করবে? শিল্পীরা কাজ করবে। আজকে আমার এই তোমাকে পছন্দ হলো দিলাম, আরেক পছন্দ হলো আরেকজনকে দিলাম,
আগে এইভাবে শিল্পী এইভাবে কাজ করে, আর কি শিল্পীরা কিছু কত কিছু না, শিল্পীরা কাজ করবে টাকার বিনিময়ে কাজ করবে। কিন্তু প্রডিউসারদের যে এমন অবস্থা, এটা থেকে পরিত্রাণ পাবে কিভাবে তারা? প্রডিউসারদের প্রডিউসারের দোষ আছে, প্রডিউসার যে একদম দুধে দেওয়া সেটাও বলবো না। সে যে আয়সা তার সে না বুঝে ছবি বানায় কেন? হ্যাঁ, এখন কিছু প্রডিউসার তো অবশ্যই দোষ আছে। সিনেমা বাপ রে বাপ কি না কি, ঠিক আছে। সিমলা একটা কথা বলছিল আমাকে, মনে আছে, নায়িকা সিমলা, যে ইকবাল ভাই, এই যে প্রডিউসাররা যে ছবি বানায় তারপরে তাদের খোঁজ পাওয়া যায় না, এটা কারণটা কি? এবং তুমি জিজ্ঞেস করো তাদের কেন খোঁজ পাওয়া যায় না, ঠিক আছে। হাসতে হাসতে শেষ। অথবা সিমলাও জানতো, কোন ছবি জানি সিমলার একটা হয়েছিল, হওয়ার পর রিলিজ করছে, তারপরে সে প্রডিউসার বানাতে বলছিল যে আরেকটা ছবি বানাবে, তারপরে তো প্রডিউসার আর খুঁজে পায় না। সুনামের কাছে যাই, এই যে বাবা এত এত কথা বললো, তো তোমার কি মনে হয়? তুমিও তো 4টা সিনেমাতে অভিনয় করেছো বা করবা, তো এই সবকিছু নিয়ে তোমার কি মতামত? আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি বলি, যে মানুষ মানে সবসময় খালি ঈদেই ছবি রিলিজ করে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। কেন রে ভাই, ঈদে কেন ছবি রিলিজ করতে হবে? ঈদ ছাড়া কি ছবি চলবে না? আচ্ছা, ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই যে অনন্ত জলিলের সাথে কাজ করেছেন, তো তার সাথে সামনে আর কি কাজ আসছে? সামনে কিলহিম 2 আসতেছে, নেতৃত্ব লিডার, সেটাও এখানে আমার অনেক কাজ করতে হবে এখানে, ঠিক আছে। তারপরে আমাদের প্রোডাকশন আছে। আমি চিন্তা করছি বছর আমি একটা ছবি বানাবো অনন্ত বর্ষাকে নিয়ে, এর বেশি আর বানাবো না, ঠিক আছে। কারণ এটা অনেক পরিশ্রম, আর আমার অন্যদিকে আমি খুব ব্যস্ত হয়ে যাবো, বিজনেসে ব্যস্ত হয়ে পড়বো, এত সময় আমার নেই। আচ্ছা, তার মানে প্রতি বছরে একটা করে সিনেমা একটা আমরা সিনেমা পাবো, বানাবো। অনন্ত এবং বর্ষা। এক্ষেত্রে কি অনন্তর সাথে অন্য কোনো নায়িকাকে আপনি? থাকতে পারে, গল্পে রিবান করতে পারে, গল্প দিতে পারবো, অন্য নায়িকা থাকতে পারে, অন্য নায়কও থাকতে পারে। হ্যাঁ ভাই, আপনাদের দুজনকেই অনেক অনেক শুভকামনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাকেও অনেক অনেক শুভকামনা। সামনে বাবার সাথে আরো অনেক ভালো ভালো কাজ করো। ভাইয়া তো আমাদের ভালো ভালো কাজ উপহার দেবেনই। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ওকে, তোমাকেও থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আপনাদের সবার পছন্দের নির্মাতা মোহাম্মদ ইকবালের সাথে, এবং তার সাথে ছিলেন তার ছেলে সোনান। কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গে থাকবেন।